সময় আমাদের এগ্রিমেন্ট হওয়ার পর বিভিন্ন দোকান ভাষা আমাদের লাগবে বলে ছাড়ে না ছাড়ে না কিন্তু আমাদের মনে হয় নিয়ে ব্যবহার করতে আমরা 20,000 টাকা বাংলাদেশ মাত্র 13,000 টাকা। গত বছর লাস্ট এভাবে করতে করতে গত বছর ওরা আমরা একটা বিয়েতে গেছিলাম, অনুষ্ঠানে গেছিলাম, আমরা নাম থাকার মতো ওরা আমাদের চারপাশে বাউন্ডারি দেওয়া অভিযোগে ভিতরে কাজ করতেছে। জীবন লাইনে গেছিলাম, অভিযোগ করছিলাম, থানায় লাগিয়েছিল আমাদেরকে। থানায় রাখা বরং আমাদের কি বলছিল এই বছর উনি আমাদের গ্রাম বাসাগুলো ছেড়ে দিবেন, যেহেতু আমাদের পাশে জায়গা আছে। আমি আমার লাগবে না, আমি আপনাদের আমি ছেড়ে দিব। বিভিন্ন রকম হয়রানি করতেছে, বিভিন্ন হয়রানি করতেছে 12 বছর। আসলে আমার টেনশন কি করা আছে ওখানে গেছিলাম ওখানে ব্যবসা করতে ওদের সাথে একটা ইয়াদ এগুলো আসলে এখন ভাত কিন্তু আমাদের আমার বড় ভাই বাইরে থাকে দিচ্ছে না ভাড়া করে থাকছে না। এটা প্রায় 12 বছর 3 বছরের যেবারে সেবারে সে সম্পূর্ণ মোবাইল মানে আমার বাবা টাকা দেওয়া কোনো মোবাইল করে তুমি দেখেন স্যার তুমি কিন্তু ভুল হয়ে দাঁড়াইছে আমাদের সব মিটিংয়ে রেকর্ড নিয়ে লাগবে 3 আপনি লিখতেছেন সিদ্ধান্ত চারবাগ থানা ওসি এই ভাড়াটি ঠিক আছে আপনারা যাই আপনার সংসদ চারবাগ থানা ওসি বলবেন ভাড়াটি উচিত করে আমাদেরকে আগামী সপ্তাহে জানাবেন এক সপ্তাহ পরে জানাবেন। জালালউদ্দিন মাটি ভরাট করছে, শাহাবুদ্দিন সাহেবকে বাধা দিচ্ছে ভালো কথা। তারপরে কি এখন শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে কি আবার চাঁদাবাজি মামলা করছে? আচ্ছা, মামলা নাম্বার কত জানেন? মামলা নাম্বার 14,043 কত? 14,043 হাইকোর্টের বিষয়টা আছে আপনাদের কাছে আমার ছাত্ররা আছে কাগজটা দেন এই যে মামলাটা তারা কাগজ মামলা করছে কেড়ে গেছে তারপর ওনাদের নামে আবার চাঁদাবাজি দিয়েছে। এখন আমরা চাচ্ছি যে আপনারা একটু কষ্ট করে আপনাদের
সহযোগিতা চাচ্ছি আপনারা ঘটনাস্থলে যাই একটু সুস্থ তদন্ত করেন। আমরা সমাজে যারা আছে তারাও থাকবো, আমরা ছাত্ররাও থাকবো, প্রয়োজনে সাংবাদিকরা থাকবে, অথবা মিডিয়া থাকবে, এলাকার যারা আছে বলবেন আপনারা নিজে সশরীরে গিয়ে যদি আপনারা তদন্ত করেন আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের। এখন দীর্ঘদিন যাবো আমাদেরকে মামলা ভিডিও হয়রানি করতেছে। এগুলো মামলা হয়েছিল, হারিয়ে গেছে ওরা, বারবার মামলা করছিল যে হারিয়ে গেছে। আচ্ছা এই যে ঠিক আছে শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটা কবে হয়েছে? এটা মাথায় হয়েছে বেলা 11টায়। 9 তারিখে হয়েছে। 9 তারিখের মামলা কার কথা? অভিযোগ হ্যালো আমি সবাইটা ওখানে আমি পরে গোলাম রাব্বানি নামে একজন আছে। আমাদের দাবি হচ্ছে অভিযোগটা হচ্ছে এটা সুস্থ একটু সমাধান চাচ্ছি আপনাদের কাছে। আর গোলাম রাব্বানি নামে উনি অভিযোগটা রয়েছে, কিন্তু উনি ওই রাতে ট্রান্সফার হয়েছিলেন। জি জি আপনারা আইনগতভাবে আমাদেরকে একটু সাহায্য করেন। দেখা যায় যে তখন তো আপনাদের থেকে আমরা বুঝতে যাবো। জি 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 স্যার জি স্যার বাইরে তো আপনাদের এটা তো নিয়ে আবেদন রেসপেক্ট করতে না স্বাভাবিক অভিযোগকারী। ঠিক আছে আমরা তাহলে একজন বড় অফিসারের দায়িত্ব দিয়ে এটা তদন্ত করা। জি স্যার জি স্যার আপনারা যেভাবে ভালো মনে করেন এটা আপনারা নিজে সশরীরে এখানে গেলে আমাদের ভালো হবে। বিনা তাকে বলো এটা পার্সোনালি এটা তো আমরা তদন্ত করব। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। আমরা একজন বড় অফিসারকে দিচ্ছি। জি স্যার বড় অফিসারকে দিচ্ছি উনি মামলাটা তদন্ত করবেন। জি স্যার আপনারা গেলে দেখে ওনারা মামলাটি ফেলে গেছে। জি স্যার আপনি যদি জানেন আমরা ছাত্ররাকি মানুষ আছে ওখানে সমাজের মানুষ আছে জনগণের সাংবাদিক থাকে আজকে যাবো। জি স্যার আজকে যাবো বলে আজকে যাবো। ঠিক আছে জি স্যার না স্যার থাকবো অবশ্যই না। আমরা আমরা ওখানেই থাকি। হ্যাঁ শুনেন আপনারা যদি ওখানে গিয়া আপনি কি মামলা করবেন ওটা তো জড়িত না আমরা আপনারা ওখানে থাকেন হ্যাঁ ওখানে খাইটা যদি ভর্তি করেন না তাহলে হবে কি দেখা যাবে যে আইও হয়তো একদিকে বায়াস হয়ে জি না থাকলেই ভালো আইও এবং আমাদের সিনিয়র অফিসার যাচ্ছে তারা তাদের মধ্যে করে তদন্ত না স্যার কোনো হইতে হবে না, কোনো কিছু হবে না। আপনাদের আইন অনুযায়ী আপনারা যেভাবে আমরা থাকলেও বুঝি করবেন না স্যার বুঝি করবেন না দুই পক্ষই থাকবে জি সবার ব্যাপারে যেটা সঠিক হওয়া যাবে আমরা স্যার ওরা তো অনেকভাবে বিভ্রান্তি করার চেষ্টা করে। এখন আপনাদের আইডি ভাবে আপনারা যেভাবে আমাদেরকে আচ্ছা স্যার আচ্ছা ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার।
¿Por qué? আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে আমার দাদা বলছিল আমার বিয়ের একত্রিত আশেপাশে
অবৈধ কথা নিয়ে আমরা মাত্র রাস্তা রেখেছে কিন্তু এদিকে হাতে বিশাল যখন আমার তো বেশি মাত্রা করছে তখন আমি হাত থেকে ও বিগত সময় দিয়েছিলাম ওকে আমি যাবো কোথাও আসছি হাত দাঁড়ানো ছিলেন আপনি ছিলেন না বিশাল বড় কমিশনার আমার নাম তো আপনার জেলা থেকে আমরা আপনি হয়ে হাত আমার ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কমিশনার আছে ওতে বিশাল বড় আমার টুকরাতে কোনো দিকই পাই এই ওয়ার্ড করতে বিশাল বড় ওয়ার্ড আমার নাম কাটে লাগবে জি আমি যাবো সারা বলি আমার সময় তা আমল করি এখন এটা যে নিজের বিশাল যখন আমার সাথে থেকে জ্ঞান করে করছি সাথে দিচ্ছি তখন আমার করছিল তখন আমার সাথে নিচ্ছে সেদিন আমি আপনার সেদিন আমার নাম ছিল আমি বললাম আছে এখন তুমি আমাকে তখন আমার সাথে আমি জানি আপনি আমাকে বলতে জানেন কিন্তু যখন এটা তো ওরাই করে দিচ্ছে ওরাই করে দিচ্ছে সেই ওরা ওরা আমার কাছে না আমি তখন বুঝে বলি যে করার জন্য সমস্যার সমাধান আমি যখন এটা পুরো যখন বসি পরশু আমাকে এসেছিল বিয়ারে ছাত্র দিতেছে ওদের কইতে বলছে শুধু বাইরে দিয়ে যখন আমি কইতে ওদের কইতে বলে ওরা পুরো ভিডিও করে যাওয়া শিওর হয় বসি শিওর হওয়ার পরে তারপর কি করতে আমও আসছে পরশু আসছে বসে এটা দেখি বাড়াবে এই পুলিশ পাঠাবে চেষ্টা করার জন্য পুলিশ পাঠালে চেষ্টা করার জন্য না আমি এটা আমার এখানে অনেক কিছু আমার অনেক কিছু বললে শেষ হবে না আমার অনেক ঘটনা আমি যারা জানিয়েছি জি আমি ঠিক আছে আগে কোনো ব্যবস্থা নেই ভাই এখন জি বলেন আমার আগের মতো পুলিশ আমিও ঠিক আছে আমি ওদের গেছিলাম 14 তারিখ তো 14 তারিখ গেছি আমি কিছু সেকেন্ড অফিসারে কথা বলে এসেছিলাম হ্যাঁ তার আগে গেছিলাম আমি উনি বলছেন আমাকে বাড়ি নিয়ে যাবো 14 তারিখ গেছিলাম 14 তারিখ 15 তারিখ আমার ছাত্রদের শুনছি এটা বলতে আছে তুমি যখন আমাকে বলছো ছাত্রদের নিয়ে যাও তুমি বলছো ওরা হয়ে যায় তোমার সাথে হয়ে যাও বসে ওরা পুলিশের সাথে কথা বলে আমার পুলিশরা আমার সবাই না বাইরে কেউ যখন কথা বলে ওরা বলে ঠিক সবাই জানে আমার সামনে নিয়ে যায় গিয়ে নিয়েছিলেন ওরা যারা বগল মুসলিম করে ওরা প্রবাসী ফুল করে রাখছে এখন বিষয়টা আবার চিন্তা করছি বলতে দিচ্ছি আমি মোবাইল করে করে মামলা বাজে না যে নাম দিলে আবার যে রেফারেন্স এটা মামলা আমি ডাইরেক্ট রাষ্ট্রপক্ষ মামলা করবে এটা বলতে আমাদের আছে আচ্ছা না আমি একটু বলবো যে আমি একটু আপনার টাইম সার্ভিস আপনি যদি ঘটনা চলে যদি করেন ঘটনা থেকে এটা বাস্তবিক এটা পুরো এবার আমাদের কিন্তু আমরা কিছু সব দিক দিয়ে আমাদের এটা যে সবাই জানে এখানে পোস্টিং আগে আপনি একটা কথা বলেন তাকে দায়িত্ব কিন্তু এখানে আমাদের পুলিশের মধ্যে আমাকে শুধু
একটা সমস্যা হচ্ছে 2010 সালে আপনি স্বামীর সাথে আরেকটা সমস্যা হচ্ছে আপনার এই স্বামী মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে আপনার এই ছেলেকে মারার পরিকল্পনা সম্পত্তি ভাগিয়ে না, এই তিনটা সমস্যা আপনার নিরাপত্তার দায়িত্ব আসলে আজকে এটা দেখা আমি জানতে চাই আমি জানি না এই ব্যাপারে আমাদেরকে আগামী যদি কোনো অভিযোগ থাকে আমি যত ধারা আছে এবং মাননীয় কমিশনার সাহেব এবং ডিসি এডিসি যা আছে সবার কাছে আমাদের একটা অনুরোধ এই বাধ্যবাধকতা বলতে চাই যেন এডিসি রাজ্যের ভারতটা যেন আপনাদের সহায়তায় এবং গভর্নমেন্টের সহায়তায় মানবতা যেন নির্মাণ করা হয় আমাদের জেনারেশন ঠিক রাখতে পারি এবং আমরা শিক্ষা এবং ইকোনমিক এবং দরিদ্র অনেক পিছিয়ে গেছে এটার থেকে আমাদের আপনাদের এলাকায় পয়েন্ট আছে যেখানে আপনার অবাধে মামলা হয় আমি যাবো তো আমি যখন আমাদের যখন এখানে টাকা রয়েছে আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল আলম, আমি আকবরশাহ থানা এরিয়া থেকে এসেছি। স্যার, আমার অভিযোগ হচ্ছে আমার পুরাতন বসত বিটার ঘরটাকে ভেঙে আমি কাঁচা ঘরটাকে ভেঙে সেমিপাকা করার জন্য যখন উদ্যোগ নিই স্যার, তখন স্যার সমস্যাটা শুরু হয়। পার্শ্ববর্তী আমার দুঃসম্পর্কের আত্মীয় স্যার ওনারা অভিযোগ করে আমার এখানে জায়গা পাবে এই বলে আমার সাথে বহিরাগত লোক নিয়ে যখন ঝামেলা শুরু করে এসে আমার কাজটা বন্ধ করে দেয়। পরে আমি যখন স্থানীয় মেম্বারদের সাথে যোগাযোগ করি তখন তারা বসবে বলছে, আমার সাথে বসে নাই। আমি আকবরশাহ থানায় যোগাযোগ করলে ওনারা ওইখানেও বসে নাই। পরে দেখতেছি আমার জন্য একটা 145 ধারা ফৌজদারি কার্যবিধি 145 ধারা একটা মামলা করে দেয়। মামলা করার পর স্যার আমি কি করবো, আমি দিশা করে পাচ্ছি না, কোথায় যাবো স্যার। যখন থানা থেকে নোটিশ যায় আমার কাছে, এসআই যখন নিযুক্ত করে থানা থেকে যখন নোটিশ যায় আমি ওই নোটিশ দিয়ে দৌড়াদৌড়ি করি। পরে আমি থানায় গিয়ে যখন এটার ব্যাপারে জানতে চাই, থানায় কর্তব্যরত যে অফিসার আসলে আমাকে বলতেছে এটা যখন জায়গা জমির ইস্যু, এটা নিয়ে আপনাকে অ্যাক্সিডেন্টে যেতে হবে।
আমি অ্যাসিডেন্টে যাই জিনিসটা নিয়ে, তখন অ্যাসিডেন্ট আমার ডকুমেন্ট পত্র সবকিছু দেখে ওনার একটা নির্ধারিত ডেট দিয়ে যে আমি অমুক তারিখ এটা আমি সরজমিনে পরিমাপ করবো, ডকুমেন্টগুলো দেখবো। তখন এর ভিত্তিতে ওনারা আসে, ডকুমেন্টগুলো দেখে কোর্ট থেকে এই ডকুমেন্টগুলো দেখে কোর্ট থেকে একটা প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেয়। কোর্টে এই অ্যাসিডেন্টে একটা প্রতিবেদন দেয়, ওইটার উপরে ভিত্তি করে একটা রায় হয় স্যার। এই মামলা রায় আমার পক্ষে রায় হয় যে যার অবস্থানে থাকবে। এই রায়টা ওনারা আশা স্বরূপ, ওনাদের যে আশা, আমার বাদী পক্ষের যে আশাটা ছিল, ওনাদের আশা স্বরূপ রায় না পাওয়াতে ওনারা কি করছে, স্থানীয়ভাবে আবার ক্ষমতার বল দেখিয়ে উনি মুক্তিযুদ্ধের নেম প্লেট ব্যবহার করে উনি মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করতেছে। স্যার আমরা ছোট থেকে কখনো শুনিনি যে উনি মুক্তিযুদ্ধ করছে। এটা ওনার ব্যাপার স্যার, আমি ওইটুকু নিয়ে যাচ্ছি না। উনি আওয়ামী লীগের ক্ষমতা দেখায়, স্থানীয় চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাকে অনেক নির্যাতন করছে, বলতেছে আমি নাকি জামাত বিএনপি, আমি নাকি ভোট কেন্দ্রে যাই না ভোট দিতে, জঙ্গির পরিমাণ স্যার সবকিছু ডকুমেন্ট আমি নিয়ে আসি, বোর্ডের রায় সবকিছু নিয়ে আসি। এরপর আমি রেডি করতে গেছি স্যার। জি জি স্যার, জি। এরপরে স্যার এখন যখন আমাকে পুলিশে যায় তখন বাধা দিছে, আমি তখন তো কাজ বন্ধ করে ফেলছি স্যার, যেটা আমাদের নোটিশ জন্য জি 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 শান্তি শৃঙ্খলা বলার জন্য যখন বলছে আমি তখন কাজ বন্ধ করে দিছি। কোর্ট থেকে যখন আমাকে রায় দিছে, ওটার কপি আমি স্যার কি রায়ের অনুলিপি, আদেশের অনুলিপি আমি থানাতে রায় দিছে স্যার। আমি রায়টা পড়ে শোনাচ্ছি স্যার। জি 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 লাস্টটা জি জি স্যার। সিরিয়াল থানা স্যার 23 তারিখ জবাব শুনানির জন্য বাদী হাজিরা দেন, বিবাদী হাজিরা দেন। দেখলাম অভিপক্ষের বিজ্ঞ কৌশলী, শুনলাম অ্যাসিডেন্টের প্রতিবেদন, পক্ষদ্বয়ের জবাব দাখিল মতে কাগজপত্র সহ নথি পর্যালোচনা করা হলো। অ্যাসিডেন্ট প্রতিবেদন অনুযায়ী পক্ষদ্বয়ের মধ্যে মূলত দিয়ে 164 জন তার নিয়ে বিরোধ। উক্ত লাগে 2.5 শতক জমিতে বাদী সেমি পাকা ঘর সহ 2.61 শতক জমিতে বিবাদী পক্ষের নির্মাণাধীন ঘর সহ দখলে আছে মর্মে দেখা যায় বিবাদী পক্ষ পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে প্রার্থীপত্র মামলা দায়ের করেন। উক্ত অবস্থায় বাদী ও বিবাদীর নিজ নিজ ভূমিতে দখলে থাকবেন। এক পক্ষ অপর পক্ষের দখলীয় জায়গায় বেদখল করার চেষ্টা থেকে বিরত থাকার আদেশ দিয়ে অত্র মামলার অভিযোগ করা হলো। আমার তো নির্মাণাধীন রাস্তা এখন আমাকে কাজ করতে দিচ্ছে না, দলবল নিয়ে আসছে, সে সন্ত্রাস নিয়ে হামলা করতেছে আমাকে স্যার। আকর্ষণ আমার আন্দাজ স্যার। স্যার আমার অ্যাক্সিডেন্টের প্রতিবেদন আছে, কোর্টের রায় আছে স্যার। আমি তো গৃহহীন স্যার, আমি এখন আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। 8 মাস স্যার আমি খরচ করতেছি আমার জিনিসপত্র নিয়ে স্যার। একই কথা বারবার ঘুরে ফিরে বলতেছে, আমার কথাটা আমাকে শেষ করতে দেন। জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আদালতের রায়ের জি স্যার। আদালতের রায় অনুযায়ী আদালতের রায় অনুযায়ী আইনগত আদালতের রায় অনুযায়ী আইনগত
আমি এক মিনিট বলবো স্যার ওই অ্যাসিলেন্টের প্রতিবেদনের কথা বলতেছি স্যার অ্যাসিলেন্টের উত্তর আগে 2.5 শতক জমিতে মাটি সেমিপাকা অবস্থান দখলে আছে এবং 2.61 শতক জমিতে বিবাদী পক্ষের নির্মাণাধীন ঘর সহ দখলে আছে স্যার নির্মাণাধীন ঘর সহ দখলে আছে স্যার তো আমি কাজ করতে যাই তো বাধা দিচ্ছে স্যার আমার তো বল নাই স্যার আমি তো আওয়ামী করি না স্যার আমি তো রাজনীতি করি না স্যার না স্যার আমি তো সাধারণ মানুষ আমাকে আমি তো স্যার রাজনীতি না আমি তো ছোট একটা চাকরি করি স্যার সংসার চালাই আমি তো দখলে আছি স্যার কোর্ট এই অ্যাসিলেন্টের প্রতিবেদন আছে স্যার
আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান, আমি পাঁচলাইশ থানা থেকে এসেছি। আমি বিপ্লব পরবর্তী পাঁচলাইশ থানার সক্রিয়তা নিয়ে সংক্ষিপ্ত মূল্যায়ন করবো, আপনি প্রতিক্রিয়া করবেন। দয়া করে 5টা মিনিট যদি একটু কথাটা শুনেন, আমার কথা অভিযোগটা চলে আসবে। চলে আমি কমিশনার স্যারের অনুমতি নিয়ে বলতেছি, সেটা হচ্ছে আমরা আপনার ব্যক্তিগত সমস্যা শুনতে চাই। টোটাল থানার সমস্যা আপনার বলার দরকার নেই, শুধু আপনার কোনো সমস্যা থাকলে সেটা বলুন। যদি ওরকম না থাকে তাহলে আমরা চা বিস্কিট খাই, আজকে আমরা শুরু করি, আবার সমস্যা হলে এটা প্রতি মাসে অনেকের অভিযোগ আছে। থানা যদি কাঙ্ক্ষিত সক্রিয়তায় না আসে, আগের জায়গায় না আসে, আমাদের দুঃখ এখানে থাকবে। এই অভিযোগটাকে আমি আমাদের কমিশনার স্যার দিতে পারি না। আমাদের তো অনেক সমস্যা আছে, মামলা মোকদ্দমা, পুলিশ, আসামি ধরার ব্যবস্থা আছে। থানার পাঁচলাইশ থানা নিয়ে আমরা এই পর্যন্ত পাঁচলাইশ থানার ওসি, পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার জুবাইর ভাই, বর্তমান ওসি এবং আগের ওসি সম্পর্কে আমাদের কোনো কথা নেই। তারা অসম্ভব সিরিয়াস পেশা দায়িত্বের সহিত আছেন, তারা পেশা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের ভিতর যে স্থবিরতা এসেছে, সেই স্থবিরতা কিছুটা কাটিয়ে উঠলো, আগের জায়গায় এখনো ফিরে আসেনি। যার কারণে আমাদের আসামিগুলো এখন পর্যন্ত ঠিক মতো ধরা হচ্ছে না, আসামিগুলো ঘুমাচ্ছে, নাগের ডাকে পুলিশের নাগের ডাকে ঘুরতেছে, আমরা ধরতে পারতেছি না। এটা হলো আমাদের সবচেয়ে উইকনেসের জায়গা। আমরা বিপ্লব পরবর্তী মাসাল্লাহ পাঁচলাইশ থানার যে অবস্থা, পাঁচলাইশ থানার আগে যিনি অফিসার ছিলেন ওসি সন্তোষ ভাই এবং সেকেন্ড অফিসার জুবাই ভাই, ওনারা পেশা দায়িত্বের কারণে পাঁচলাইশ থানায় জনরোষের একটা লাঠি বা একটা পাথরও পড়ে নেই। তারপরে এখানে আমাদের পাঁচলাইশ থানার জামাত ইসলামের আমির আবুল হাসান রুমি ভাই এসেছেন এবং ওনার কর্ম পরিষদের সদস্যরা এসেছেন। ওনার সাথে আমরা রুমি ভাইয়ের নেতৃত্বে পাঁচলাইশ থানাকে আমরা 20 দিনের মতো পাহারা দিয়েছি, একটা পাথরও সেখানে পড়তে দিইনি। এটাও একটা বিষয়, কিন্তু সেই সময়ের পুলিশ অফিসারদের পেশা দায়িত্ব একটা বিষয়, জনরোষটা সেইভাবে পাঁচলাইশ থানার উপর আসে নাই। কিন্তু দুঃখের বিষয় হলো থেকে বিপ্লবের আগে পূর্বে পুলিশের যে সক্রিয়তা ছিল, সাথে সাথে পুলিশ গিয়ে আসামি ধরা, যে কোনো সমস্যার সমাধান করা, মানুষের সামনে দাঁড়ানো, ওই জায়গাটা এখন আমরা অনুপস্থিত দেখতেছি। অনুপস্থিত পুলিশ সক্রিয়তার জায়গায় আসেনি। তা আশা করি আপনি এসেছেন, আপনি যদি সিরিয়াস নেন তাহলে আপনার পুলিশ আবার সক্রিয়তার জায়গায় আসবে, আসামিগুলো ধরা পড়বে, অপরাধ কমে যাবে। আমার স্পেসিফিক একটা অভিযোগ, সেটা হলো যে পাঁচলাইশ থানার পশ্চিম কোণে একটা জায়গা আছে হামজারবাগের জাঙ্গালপাড়া, যে এটা হলো একটা অপরাধ প্রবণ এলাকা, সিরিয়াস অপরাধ প্রবণ এলাকা। এখানে ব্যাপক মাদকের বেচা কিনা হয়, অপরাধীরা নানাভাবে ঘোরাফেরা করে, বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। কিন্তু পুলিশের ওই আগের যে দায়িত্ববোধ সেটা কমে যাওয়ার কারণে সেখানে নিয়মিত পুলিশ টহল দিচ্ছেন। আমার মনে হয় আপনি কার্যকরী উদ্যোগ নিলে এই বিষয়গুলা সমাধান হবে, এটা হলো আমাদের আশা। আর কোনো কথা নেই। আপনাকে ধন্যবাদ যে আপনি একটা ইনফরমেশন দিয়েছেন। আমাদের স্যার নতুন আসছে, স্যার কিন্তু আসছে 5 তারিখের পরে, এই কয়েকদিন আগে করতেছে। আপনাদের পাঁচলাইশ থানা একটু অবগত হয়ে উঠেছেন, ওরা বেশ তারা পাঁচলাইশ থানা যদি পাহারা না দিত, পাঁচলাইশ থানাও করেছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা একদম সবাই ভালো আছে। আমি আমাদের মাহাতো ভাই আছেন, ওনার নেতৃত্বে, ওনার আগে যিনি ছিলেন কারো নেতৃত্বে আমি কমিটির পুলিশিং সদস্য ছিলাম। আমার দুঃখের বিষয়, আমার ইউনিভার্সিটি সবাই আছেন এখানে, আমার সাথে কথা হয় না। ট্রাফিক ভাই আমাদের 30তম ব্যাচ, সাবেক টিসি আমার বন্ধু ছিল, আমরা একই ব্যাচমেট ছিলাম। পছন্দের ভাই আমার সিনিয়র। এটা অপ্রাসঙ্গিক কথা আসতে সুযোগ বলছে। আমার বিষয়টা হচ্ছে, আমার অভিযোগটা হচ্ছে, আমার একটা জায়গার পাশে আমাদের প্রতিবেশী একজন মিটিং করতেছে।
আমি একটা সিডিএতে অভিযোগ দিলাম, অভিযোগের মধ্যে সিডিএর প্রসিডিউরটা শুরু হয়েছে 22 সাল থেকে, মার্চের 29 তারিখ 22 সাল থেকে। আমি 24 সালে এসে টোটাল রায়টা হয়েছে আর কি। সিডিএ ওদেরকে টাকাইছে, যায় নাই, কাগজপত্র জমা দিতে বলছে, যায় নাই, কিছু করে নাই। সে পরিপ্রেক্ষিতে সিডিএ বলছে কি থানাকে ওসি পাঁচলাখ মাঠ করে দিচ্ছে, সেখানে আমার কাগজপত্রগুলো আমি অ্যাকশনে যাইতে। এর মধ্যে জুলাই বিপ্লব করে গেল, আমি গেলাম থানায়, তাদের অবস্থা খারাপ। এরপরে আরেকবার গেলাম, আমরা একটু রিফর্ম করি, যেহেতু ওসি পাঁচলাখ আমার ইউনিভার্সিটি 2 বছরের জুনিয়র, আমি 30তম ব্যাচ, সে 32তম ব্যাচ। সন্তোষ মাসুদ ভালো জানবে, ওই মাসুদ ভালো জানবে, মাসুদ আমার সিনিয়র। উনি আমার সিনিয়র, উনি জানবে 30তম ব্যাচ বা 32তম। তো উনি আমাকে বলছে আমাদেরকে ওসি পাঁচলাখ আমাকে বলে যে আমরা একটু রিফর্মে আছি, আমাকে একটু সময় দিতে হবে। কিন্তু আমি সময় দিতে গিয়ে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে গিয়ে আমার হয়েছে কি ওরা বিল্ডিং করে ফেলতেছে, দিনে আবার রাতে 2টা টার্মে ওরা বিল্ডিং করতেছে। তা আমি কমিশনার মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি একটু ওসিকে যদি বলেন। আচ্ছা, বিল্ডিং করতেছে তার জায়গা তো না তার জায়গা না, জায়গাটা কিন্তু আমার ঢোকাচ্ছে। আমি কি জায়গা সংক্রান্ত কথা বলছি না, আমি বলছি সিডিএ প্ল্যান যেভাবে দিচ্ছে ওদেরকে ওই অনুযায়ী বিল্ডিংটা করা হচ্ছে না। ওই অভিযোগটা আমি দিছি, সিডিএ কিন্তু আমার পক্ষে রায় দিছে, আমার কাগজপত্র গুলো আছে। কমিটার উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে সব জায়গায় বাঁধতে বলছে। ওরা বাংলা অপেক্ষা করে, তারা নির্দেশনা অপেক্ষা করে ওরা বিল্ডিং করতেছে। ভাই এখানে আমার বক্তব্যটা হলো কি, সিডিএ জি ঢাকার ক্ষেত্রে রাখুন, জি এখানে একটা সিডিএ জি এরা একটা প্ল্যান দিল, জি প্ল্যান অনুযায়ী বিল্ডিং করতেছে না। জি এটা পুলিশ কি করতে পারে? এটা কিন্তু আপনারা একটা কাজই করতে পারে, সিডিএ কে একটা লিখিত জি আপনি বলেন। জি ওটাই জি। পুলিশ কিন্তু কি হবে প্ল্যান অনুযায়ী বিল্ডিং করতে না আমারও বিষয়টা না, আমি আমার কাগজপত্রগুলো গেটে জমা দেবো, ওখানে মার্ক করা আছে, ঠিক আছে। আইনের ব্যবস্থা দেওয়ার জন্য ওসি পাঁচলাখকে নির্দেশনা দেওয়া আছে। কে নির্দেশ দিল? এটা সিডিএ দিচ্ছে। সিডিএ তো ওসি কে নির্দেশ দিতে পারে না, বাংলা থেকে গণতন্ত্রের আন্ডারে সরকারের একটা অংশ। কি নির্দেশ দিল? এটা বাস্তবায়ন করবে কি স্যার? আমি একটু জানতে চাচ্ছিলাম। কি করবে না? কিন্তু ওরা দিছে কেন এটাকে? আমি তো স্যার, আমি তো হয়রানির শিকার হবো, আমি আমার কাগজপত্র হবো, আমি জানি স্যার। পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে জি আদেশ দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জি অথবা সংশ্লিষ্ট আদালত। জি আর কোন কর্তৃপক্ষ পুলিশকে তো কোনো নির্দেশ দিতে পারে না। এটা কি স্যার আমার সমস্যা স্যার? রাষ্ট্র যদি বলে এটা কি স্যার আমার সমস্যা? ওরা ভুল করেছে। ভুল করেছে আপনি বলুন স্যার, আপনাকে একটু পড়ে দেখেন স্যার, একটু ভালো করে স্যার। এটা সবগুলো দেওয়া আছে স্যার। আপনার প্রবলেমটা কি হচ্ছে যে ওই সিডিএর প্ল্যান অনুযায়ী সে বানিয়ে দিতেছে, আমার জায়গা চলে আসছে সবকিছু। আপনার জায়গায় চলে আসছে। জি স্যার, আপনার জায়গায় চলে আসছে। জি স্যার। এটা না বলবে পরিষেবা বলতেছে, এটা না বলবে আপনার জায়গায় চলে আসছে। খেলাম না আজকে এটা ওসিকে দিয়ে দিল এই পক্ষকে জি হবে জানবে তেইশ মহল দামি লেগে আর কেউ আছেন? হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আসছি কসমোপলিটন থেকে, আমার নাম আলোক বিকাশ বর্মন। ও আচ্ছা উনি আগে বুঝছেন। আসসালামু আলাইকুম, আমি একটু প্রবাসী। আমার নাম মোহাম্মদ সাইফুল, আমি চাঁদগাঁও এরিয়াতে থাকি। আমার পাঁচটা দোকান। আমার একটা এই কোর্ট থেকে একটা আদেশ আসছে স্যার। কোর্ট থেকে একটা আদেশ আসছে। আমার ওয়াইফ যিনি হচ্ছে একজন নারী উদ্যোক্তা, ব্যবসা করে এখানে
যে দোকানটা করতো ওই দোকানটা এই সাবেক সরকারের কাউন্সিলর এবং শিশু সন্ত্রাসী কয়েকটা অস্ত্র মামলার আসামি এবং রানিং কয়েকটা হত্যা মামলার আসামি মহিউদ্দিন চট্টগ্রামের আলোচিত একজন ব্যক্তি। তার পেছনে তারা আমার ওই দোকান থেকে চুরি করার পূর্বে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট হওয়ার পরে আমি তারা দোকানে তালা লাগাই দিয়েছিল দোকানে। আমরা কোর্টের শরণাপন্ন হয়ে একটা মামলা করছি। মামলা নাম্বার হচ্ছে 1693/22। ওই মামলাতে আমরা রায় পাইছি। রায়ের আদেশে আমাকে দোকান খুলে দেওয়ার জন্য স্থানীয় ওসিকে নির্দেশ দেয় এবং উচ্চ আদালত থেকে অর্ডার না আসা পর্যন্ত এই অর্ডার বহাল থাকবে বলে এরকম একটা আদেশ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার অফিসার ইনচার্জ 2 জন আছে এবং 2 জন পুলিশের গাড়ি পাঠানো সত্ত্বেও ওই সন্ত্রাসীদের দ্বারা মহিলা কিছু পুলিশের উপর সার্ভিকার করছে। এটা হচ্ছে গত 6 তারিখ। আপনি লিখিত অভিযোগটা স্যার প্লিজ আমার করতে হবে। জি স্যার পুলিশের উপর হ্যারাস করছে। এটা আমার ভিডিও না 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 এটা কত মাস জি এটা ভিডিও ফুটেজ আছে। একটু দেখতে হবে এবং লিখিত হবে। আমার চিঠিও করা আছে। তারা আমাদের সহযোগিতা করছে, আইনিভাবে তারা দোকানে খুলে দিচ্ছে, ভিডিও আছে। কিন্তু আবার থানারে বাধ্য করছে তারা আবার লাগাই দিতে হবে। কি ধরনের মহিলা? এখন আমাকে আপনি একটু ব্যাকগ্রাউন্ড বলেন তো। জি দোকানটা বন্ধ ছিল কেন? দোকানটা বন্ধ ছিল ওই যে দোকান রাতের বেলা মাল চুরি হয়েছে, মামলা হয়েছে, তারা ওয়ারেন্ট হয়েছে। এই মামলা প্রক্রিয়া দিয়ে তারা চুরি করছে দোকানের মাল। দোকান চোর তারা লাগাই দিয়েছিল। তারা আমার মহিলা একজন, উনি হচ্ছে নারীর পেটে, আমি প্রবাসী। দোকানে চুরি হওয়ার পরে মামলা হয়। হ্যাঁ মামলা হওয়ার পর তার ওয়ারেন্ট হয়। হ্যাঁ দোকানটা তো আমরা তো দোকানের ধারে পাশে দিতেও পারে না। আমরা চাইছি আইনি। আচ্ছা ভাই আপনি জি 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 আছে। না 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 আমি ডকুমেন্ট রাইট অফ টাইটেল আমার সাথে আছে। দোকানে উনি ক্রয় করছে, দোকান ভাড়া নিচ্ছে, দীর্ঘদিন দোকানদারি করছে এখানে এবং দোকানের ছবি সব এখানে অ্যাটাচ করা আছে স্যার। এটা যদি একটু দেখতেন একদম। জি 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 এই দোকানে না আমাদের দোকান আছে, কয়েকটা দোকান আছে। এটা একটা স্টোর। চুরির পরে মামলা হয়েছে, তারা ওয়ারেন্ট হয়েছে। এখন যে যারা ডিস্টার্ব করতেছে তাদের বাসার কাছে এই দোকানটা, কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্টোরটা একটু দূরে আছে, একটু দূরে। অর্থাৎ তাদের ঘরে, তাদের এলাকায় এবং তাদের বাড়ির মুখে, তাদের ঘরের সামনে আমাদের দোকান। এখন আমরা কোনোভাবে তাদের সাথে পাচ্ছি না। আমরা কেন স্থানীয় থানা তাদেরকে কি আইনি সহায়তা আমাকে দিতে পারে? দোকান খুলতে দিচ্ছে না তারা, মানে তারা জায়গার সমস্যা সেই সমস্যা। এখন না এই যে কোর্টের আদেশ যে দোকান খুলে দেওয়ার জন্য থানাকে বলছে, কোর্টের আদেশ তো মানছে না থানা। কোর্টের আদেশ মানবে না তো তারা উচিত থানা তো মানে তারপরে বুঝতেছে না। এখন আমার করণীয় কি স্যার? আমি কিভাবে ন্যায় বিচার পাবো, কিভাবে আইনি সহায়তা পাবো, আমাকে একটু বলেন। জি স্যার আমি একটু প্লিজ আপনি যদি আমি তার থানা অফিসার খুব ভালো মানুষ, উনি অবগত, উনি জানে না ভালো মানুষ। আমি জানি উনি আমার কথা হচ্ছে দোকানটা খুলতে গেছে। উনি চেষ্টা করছে কিন্তু আমাদের সময় দেন। আপনি যদি আমাকে একটু সরান। না 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 কোনোভাবে কোনো ডকুমেন্টের কোনো সমস্যা নেই।
সমস্যা থাকে সেটা এটা স্যার এই যে অবস্থা বাধা দিচ্ছে যে তারা তাদের কাছে জায়গাটা ফিক্স করে চলে যেতে হবে, তাদের করার পরে তাদের এলাকায়। এইটাই হচ্ছে সমস্যা। কেউ দোকানদারি করতে পারবো না। তাদের জায়গা হচ্ছে মানে 10-13 ঘন্টার মধ্যে, আমার জায়গা হচ্ছে শুধু 10-40 শতাংশ। না জায়গার মালিক আমার ভাই, উনি একটু নারী, উনি নিজে ব্যবসা করেন। আমাদের বাড়ি দূরে আছে, আমাদের প্রতিপক্ষের বাড়ি সবাই 13 ঘন্টার মধ্যে 2 ঘন্টা জায়গা মালিক আমরা, আর 11 ঘন্টা ওনাদের। জি আমাদের না ওদের ওরা তাদের কাছ থেকে এখন ঠিক আছে, তাহলে ওদিকে ডাইরেকশন দাও, ওদিকে ডাইরেকশন দাও যে ওই তাকে তোমার করতে দিচ্ছে না, দুই পার্টিকে থানায় ডাকবে, যারা আমাকে বাধা দিচ্ছে মনে রাখি দুই পক্ষের কথা শুনবে, দুই পক্ষের কথা শুনবে, দুই পক্ষের কথা শুনে কাগজপত্র দেখে তারপরে আইনগত যদি এমন হয় যে ওনার দোকান, উনি জায়গা কিনে দোকান করেছে, এখন এই দোকানটা হয়তো আশেপাশের মানুষের লোকজন তাকে তাহলে দোকান খুলে দিতে এবং উচ্চ আদালত থেকে অর্ডার না আসা পর্যন্ত এই অর্ডার বহাল থাকবে। ঠিক আছে স্যার, আমি শক্তি নিয়ে আমার শক্তি মহিলারা থানা কি থানা 100% আমার পক্ষে আমি চাচ্ছি আমার ওসিকে আপনি যদি আপনি একটা মামলা আমরা একটা মানে কি আছে সামনে মহিলা তারা এটা করে এইটাই চাচ্ছে আমি সাপোর্ট আমার থেকে আপনি হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি কসমোপলিটন থেকে আসছি, আমার নাম আরব বিকাশ বড়ুয়া। কসমোপলিটনের 1 নাম্বার রোডের 38 নাম্বার বাড়িতে শামিমা নার্গিস নামে এক মহিলা থাকেন। তো ওনার ওখানে 5টা ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাট বন্ধকের নামে এখানে যে 500 জন আছি সবাই প্রতারিত আর কি, অনেকে আছে এভাবে প্রতারিত হয়েছে। উনি বিভিন্ন দলিল দিয়ে চুক্তি করে পরে আবার বাইর করে দেয়। তো এগুলো নিয়ে স্যার আমরা আইনগত ব্যবস্থা নিছি, জিডি করছি, মামলা করছি, প্রতারণা চেকের মামলা এগুলো করছি স্যার। তো ওখানে ওনার হাজব্যান্ড হচ্ছে মফিজউদ্দিন আহমেদ, আবার মফিজউদ্দিনের ছোট ভাই হলো সিআইডি ইন্সপেক্টর জাহাঙ্গীরউদ্দিন আহমেদ। এখন স্যার আমাদের সমস্যা হলো আমরা আইনগত যত ব্যবস্থায় যাই, উনি পাওয়া কাটিয়ে ওইখান থেকে চার্জশিট থেকে ওনার ভাইয়ের নাম, তারপর তার নাম, তার ওয়ানের নাম এগুলো স্যার বাদ দেন। তো এখন এই যে জাহাঙ্গীরউদ্দিন আহমেদ যে উনি আবার সিআইডি ইন্সপেক্টর, উনি এখানে কর্মরত চিটাগাঙ্গে স্যার। এখন আমাদের এই যে বড় ভাই মুর্শেদ, মাহবুব মুর্শেদ, ওনার 25 লাখ, ওনার 12 লাখ, মহসিন ভাই আমার 15 লাখ 95,000, আমার বড় ভাই কামাল উদ্দিনের 18 লাখ,
ওনার 21 লক্ষ টাকা, এরকম আরো অনেক আছে স্যার। তারপর এগুলো প্রতিকারের জন্য আমরা আদালতে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে উনি যেহেতু সিআইডিতে কর্মরত, উনি সবসময় পাওয়া কাটাইয়া এইগুলা এই তদন্ত প্রভাবিত করে ওই যে তার ভাইয়ের নাম, তার বাবির নাম থাকে কিন্তু তার ভাইয়ের নামটা এগুলো সব বাদ দেয়, যার ফলে স্যার আমরা কোনো কিছু করতে পারতেছি না। এখন আপনি যদি দয়া করে একটু আমরা দরখাস্তের মধ্যে উল্লেখ করছি, মূল অভিযোগ হলো যাতে জাহাঙ্গীর উদ্দিন আহমেদ এই সমস্ত মামলা টামলাতে যাতে মাথা নাগামাই স্যার। এই যে ফ্ল্যাট আমাদের নামে এই যে অবৈধ মানে ভুয়া ফরজারি দলিল করে আমাদেরকে এগুলো বন্ধক দিছে, পরে দখল নেওয়ার পরে এই জাহাঙ্গীর সাহেব আইসা হাজির হয়, এটা তো আমার ফ্ল্যাট, 2 মাস পরে আইসা করে, পরে আমরা দলিল তুললে দেখা যায় আসলে ওনার নাম নাই, নাম আছে আসামের দিয়েছেন হাজব্যান্ডের নাম জাহাঙ্গীর। এ হলো সবখানে যেটা মারপিটও করছে, এই মসজিদ বাইরে মাছের বুঝলো না স্যার। এগুলো নিয়ে তো আমরা আইনগতভাবে জিডি বা মামলা যেভাবে আইনগতভাবে যাই আমরা তো আর মারপিট করতে পারবো না। দেখা গেল উনি যাই ওইখানে ঝামেলা করে। স্যার আমি একটু অ্যাড করি এখানে, আমিও ভুক্তভোগী, আমি সর্বশেষ ভুক্তভোগী। উনি দীর্ঘদিন ধরে ওই জাহাঙ্গীরের সহযোগিতায়, জাহাঙ্গীর সিএইচডিতে আছে বর্তমান, সিএইচডিতে আছে ইন্সপেক্টর হিসেবে। উনি আমার সাথে ফেস হয় নাই, কিন্তু আমি আমার মামলায় ওনার ভাবি কিন্তু বর্তমান জেল হাজতে আছে। সমস্যাটা হচ্ছে যে ওই যে মামলা, জি 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 জেলে আছে 5 লাখ থানা মামলায়, 5 লাখ থানা মামলা 28/2। এইটা ওই যে মানে চিটিং মামলা আর কি, মানে টাকা আত্মসাতের মামলা। এখানে সমস্যা হচ্ছে যে এই মামলাতেও আমি বাদী করছিলাম যে ওনার হাজবেন্ড মফিজউদ্দিন এবং ওনার ছেলে, যেহেতু ওনার ছেলে জামিনদার হিসেবে সিগনেচার ছিল, তো ওসি সন্তোষ চাকমা যথেষ্ট মানে সহযোগিতা করার কারণে মামলাটা হয়েছে। উনি মামলায় জেল হাজতে আছেন, জেল হাজতে থেকে উনি 1 মাস পরে জামিনে আসেন। জামিনে আসার পরে দেখি যে এই উনি প্রায় 50 জনের মানে উপরের মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। তখন তদন্ত অফিসার ছিলেন যে আবু আহমেদ, সাব ইন্সপেক্টর আবু আহমেদ। তার এগেইনস্টে মিনিমাম মানে 50টা মামলা আছে বলে, সব প্রতারণা মামলা এবং সেকেন্ড মামলা। ওসি 5 লাখ আবু আহমেদ তদন্ত করে আমার কাছে থেকে সমস্ত ডকুমেন্ট নিছে যে পরের দিন মানে কল লিস্ট আনবে, তদন্ত করবে, কিন্তু আমাকে না বলেই সে চার্জশিটটা দিয়ে দিছে। চার্জশিটে করছে কি 2 জনকে বাদ দিয়ে চার্জশিটটা দিছে। তো এটা যখন ওসি কে জানাই, ওই দিন এসি 5 লাখ ছিল, ওসি তদন্ত এটা সম্পূর্ণ চার্জশিট দেওয়ার জন্য আবু আহমেদকে ফরওয়ার্ডিং এটা দিছে, কিন্তু আবু আহমেদ আনে নাই। টাকা পয়সার কথা না বলি, সেম কাজ এই 5 আগস্টের পরে আরেকটা মামলা তদন্তাধীন ছিল। তদন্ত ছিল যে আপনার সাব ইন্সপেক্টর খোরশেদ আলম, সে বলছে যে ঠিক আছে আপনাদের মামলা তদন্তে সবকিছু পাইছি, দিবে ওই যিনি বাদী করতে গিয়ে মামলা তদন্ত দিয়েছে আর কি, ওনার কাছে টাকা পয়সা দাবি করছে। কিন্তু ওই সেম কাজ জাহাঙ্গীর ভাই এসে ওনাকে নিয়ে আসি ভিজিট করা গেছে, জিডি মারামারি অন্যান্য চার্জশিটে ওই তদন্ত প্রতিবেদনও বলছে যে ওদের বাকি 2 জনের কিছু পাওয়া যায়নি, বাদ দিয়ে তদন্ত রিপোর্টটা দিয়েছে খোরশেদ আলম, আর আগে দিয়েছে যে আবু আহমেদ। ফরওয়ার্ডিং করছে, আমরা নারাজি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, এর মধ্যে আর হয়নি। সমস্যা হচ্ছে যে ওই জাহাঙ্গীর আলম সব জায়গায় 2 মাস পরে গিয়ে যদি কোনো ভাড়াটিয়ে ওঠে বা বন্ধক নিয়ে ওঠে, সে আসি বলে যে তার ফ্ল্যাট এটা, পার্শ্ববর্তী বিল্ডিং এও তার 2-3টা ফ্ল্যাট আছে জাহাঙ্গীর আলমের, এবং ভয়ভীতি দেখায়। আপাতত ওই উনি একমাত্র একজন ওই বিল্ডিং এ আছে একটা ফ্ল্যাটে, আর সবাই বাইরে বাইরে আছে, মিনিমাম 50 জনের জাহাঙ্গীরের বিরুদ্ধে। জি জি, এবং আবু আহমেদ এবং খোরশেদ আলম, আবু আহমেদ সঠিকভাবে তদন্ত করে দেয়নি, তদন্ত প্রতিবেদনটা দেয়নি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হারুন রশিদ, সদরঘাট থানা 30 নং ওয়ার্ড, বাংলাদেশ আমির। আমার ওয়ার্ড সংক্রান্ত 2টা বিষয় স্যার একটু অবগত করার জন্য।
তা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান প্রশাসন চাঁদাবাজি এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু এত সত্ত্বেও যেহেতু এখনো প্রশাসন সক্রিয় না হওয়ায় এই সুযোগে আমার মাঝিরঘাট বাজার গলি সেখানে একটি ঘর উত্তোলন করে মানে বিয়ের পরে আর কি, সেখানে রাতভর জুয়া এবং মাদক চলছে, খুব একদম হট চলছে। জি না মানে সদরঘাট থানা মাঝিরঘাট বাজার গলি এবং এই বরিশাল ঘাট, তারপরে আপনার আদম ঘাট, এই দুইটা ঘাটেও একই অবস্থা চলছে। কেউ কোনো কথা বললে সেখানে প্রায় মারামারি হচ্ছে। এর ভিতরে আপনার ইসলামিয়া কলেজের পাশে এই একটা মাদক কারবারি, তার নাম ভালাইয়া বলি সবাই চিনে, সে আমার এলাকার সচেতন ছাত্র জনতা, তাকে এসব থেকে নিবৃত হতে বললে সে অফেন ছুরি নিয়ে হুমকি ধমকি দিচ্ছে, এইভাবে অভিযোগ আসছে আর কি। এটা বিষয়গুলি সর্বোচ্চ গুরুত্ব দেখার জন্য না আমি জি আসসালামু আলাইকুম। هذا شنو حصل من طلاب وقت عبارة في جنة Sir, with your kind permission. Sir. Assalamualaikum. Assalamualaikum. আমি পাটতলী থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকার সাধারণ সম্পাদক। আমার আবাসিক এলাকা কিছু সমস্যা নিয়ে আমি আপনাকে কর্মকাজ করতে এসেছি। ওখানে আমার নাম হচ্ছে যে শিমুল বড়ুয়া, সাধারণ সম্পাদক গ্রিন ভিউ আবাসিক এলাকা। এটা হচ্ছে পাটতলী থানাধীন সবচেয়ে বড় আবাসিক এলাকা, যেখানে 10,000 লোকের বসবাস। আসলে আমরা তো সবাই জানি গত 5 তারিখের পরে সবকিছুই এলোমেলো হয়ে গেছে এবং থানা আগের মতো অবস্থানে নেই। এখন এই দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা অনেকটুকু কাটিয়ে উঠেছেন, সেটাও আমরা জানি। বিভিন্নভাবে সবাই সহযোগিতার মাধ্যমে আপনারাও চেষ্টা করছেন। আমি যেটা আশা করছি বা আপনাদের থেকে প্রত্যাশা করছি সেটা হচ্ছে আমার গ্রিন ভিউ আবাসিক এলাকাতে যেহেতু এখন আপনারা আগের অবস্থানে নেই বা এখনো তৈরি করছেন প্রশাসনটা আগের মতো ফিরিয়ে আনার জন্য, আমার কথা হচ্ছে আমার আবাসিক এলাকাতে একটু টহলটার জন্য এখানে কোনো এখন গত 5 তারিখের পর থেকে আমি প্রশাসনের কোনো লোক দেখিনি আজ পর্যন্ত। পাটতলী থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকা। এখন আমার এখানে রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা বহিরাগত কিছু মানুষ আসা যাওয়া করে বা কিছু চুরি হয়, তারপরে মাদক, নিজস্ব সিকিউরিটি আছে, এরপরেও কাভারেজ করতে পারে না। আমি যেটা সত্যি কথা, আমাদের আবাসিক এলাকার গেটেও কিছু ফুটপাতে দোকানপাটও আছে, এগুলো একটা কারণ। ওগুলো আবার রাত পর্যন্ত খোলা থাকে, যেটা আমরা কিছু বলতে গেলে একটা সমস্যার সৃষ্টি হয়। জি জি, আপনার আবাসিক এলাকার জন্য জি পাহারা দেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো আলাদা পুলিশ নেই। এর জন্য আপনাকে আপনার সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। আমার সিকিউরিটি অলরেডি 6 জন আছে। আমি চাচ্ছি আপনাদের থেকে তাহলে আরো 10 জন নিয়োগ করেন, কিন্তু এটা দেখতে হবে আপনাদের। না, আমি চাচ্ছি যে আপনাদের পাটতলী থানাধীন ওরা যদি একটু টহলটা আসে আর কি। এটা হঠাৎ আমি তো বলবো না সব সময় থাকার জন্য, মাঝে মধ্যে এসে একটু ঘুরে গেল, যেভাবে আগে করতে একটু সময় লাগবে। আমাদের 70টার উপরে গাড়ি চলে গেছে। না, ওটা জানি, ওইটা আমি আপনাদের কাছে কাজ করতে পারি। আপনারা গাড়ি মানে টহলের জন্য, আপনার সিকিউরিটি লোকজনের জন্য টহলের জন্য একটা গাড়ি করলেন, এটা মাঝে মাঝে পুলিশে ব্যবহার করবে। বুঝতে পারছি, এটা করা যায় না। এটা তাহলে আমাকে আলাপ করতে হবে, আমাদের যে একটা কমিটি আছে, কমিটি সহ মিলে আলাপ করতে হবে। আমরা আসলে এটাই চাচ্ছিলাম আর কি। জি জি জি, নতুন করে গঠিত শুনেছি, বাট এই ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন এখনো আসেনি।
জি জি আমাদের এখানে জি জি মাইক অন করে জি মাইক অন করে শুরু করব বিশেষ রাতের বেলা একটু বেশি ভালো হবে 10টার পর আর বাইরে জি নতুন নতুন শিকার ধন্যবাদ। আর কেউ আছেন? আমরা আছি। আসসালামু স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি হালিশহর থানা থেকে আসছি, এসএম সাইফুদ্দিন। আমাদের এলাকায় গত 5 তারিখের পরে আপনার পুলিশের টহল কম থাকার কারণে চুরি, রাহাজানি, চাঁদাবাজি এগুলো অনেক বেড়ে গেছে স্যার। এখন নতুন হিসেবে আসার পরে সাথে সাথে কিছুটা টহল হয়েছে স্যার। এখন আরো বৃদ্ধি করতে হবে স্যার এটা। জিনিস হচ্ছে স্যার, আমাদের এলাকায় আপনার 5 তারিখের আগেও আমরা যিনি উৎসাহী ছিলেন ওনাকেও বলছি মাদকের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু আমরা দেখছি যে আমি নিজেও দেখছি স্যার পুলিশ আমাদের কাছ থেকে মাথা নিচ্ছে। সে ওসি নাই, এখন আপনার নির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি? জি আছে স্যার। বলে ওটা বলে। ওরা এলাকায় ওপেন ভাবে ডিক্লারেশন দিয়েছে যে আমরা পুলিশকে কনভিন্স করে মাদক বিক্রি করতেছি। এখন এই আসফাই দিনারও বলছে ও এখনো সরাসরি মাদক বিক্রি করতেছে এলাকায় স্যার। মানে এটা কি আপনার স্পেসিফিক অভিযোগ হইল? জি স্যার। এটা কমন অভিযোগ। মানে আপনি ব্যক্তিগতভাবে কোনো মাদকের ব্যবসায়ীর সাথে কোনো আপনাকে হুমকি, আপনাকে কেউ মারধরের হুমকি অথবা আপনার কাছে চাঁদা দাবি এরকম কিছু আছে কি? না এই ধরনের না স্যার, কিন্তু সমাজটা তো নষ্ট করে দেওয়ার জন্য মাদক বিক্রি করতেছে, এটা আমি দিচ্ছি স্যার। এই সমাজের আপনি একজন নাগরিক। জি স্যার। আপনারও কিছু দায়িত্ব আছে। জি স্যার। আপনি গোপনে কারা কারা মাদকের ব্যবসা করে, জি স্যার, আপনি তালিকা গোপনে নাম পাঠাইলে আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রাখবো, আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। জি স্যার, থ্যাংক ইউ। আপনারা যদি না করেন, এটা না করেন, আর যদি ভাবতে হচ্ছে আমরা বলি যে মাদকের ছয়রা, কিন্তু কারা মাদকের ব্যবসা করে, কোথায় মাদক হয়, সেটা যদি না বলি, তাহলে পুলিশের উপরে আপনি কি করবেন? একটা ব্ল্যাঙ্ক মেরে দেবেন। না না বলবো পুলিশের হয় না, আপনি বলবেন হয়। জি স্যার, আমরা বলবো স্যার। কারা করে, এটা পুলিশও বলে না, পাবলিকও বলে না। কারণ আমাদের কাছে বলে কি তখন কি হবে? জি আমরা বলবো স্যার এটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আর কেউ বলেন? স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আসছিলাম স্যার, আমি কিছু কথা বলার অনুমতি দেওয়া হোক স্যার। স্যার আমি মোহাম্মদ সাইফুল করিম খান। আমি 11 সালে রিচার্ড তরির মোড়ে চাঙ্গাচর মৌজায় কর্ণফুলী থানা 15 জনের অন্তর্গত 20 শতক ও 10 ঘন্টা জমি মালিক হই। আমার নিজ নামে নামজারি আমি কবি খাজনা দাখিলা নিয়মিত আছে। এসি গ্রুপের জনাব শাহাবুদ্দিন আলম, উনি আওয়ামী লীগের নেতা এবং এসি গ্রুপের চেয়ারম্যান ভূমিদস্যু, উনি আমার জমিটা কিনবে বলে তার বাড়ি কাছে ছিল। আমি বাধা দিয়েছি, আমি 145 করেছি কয়েকবার। এগুলো উনি পুলিশে ম্যানেজ করে সবগুলো রিপোর্ট ওনার পক্ষে নিয়ে আমার বিরুদ্ধে নিয়ে গেছেন, মানে আমার আবেদনগুলো খারিজ করেছেন। স্যার আমি এখন আমার এই জমিটা আপনি বলেন। জি স্যার, আমার জমিটা স্যার উনি বেদখল করে রেখেছে, রেজিস্ট্রি নিচ্ছে না। আমার জমিটা আমার বেদখল থাকছে না, আমার নিজের নামে। আপনি তো লিখে যাবেন। জি স্যার, কিন্তু দরখাস্ত নিয়ে আসছেন। জি স্যার, দরখাস্তটা একটু দেন আমাকে। ওনার কাছে দরখাস্ত নিয়ে আসছেন। স্যার আমি দরখাস্ত এবং সাথে আমার আনুষঙ্গিক কাগজপত্রগুলো দিয়েছি স্যার। বিশেষভাবে আমার জি স্যার আমাদের এখানে কি জমা দিছে? জি না স্যার, আমি নিয়ে আসছি স্যার। এখন কত জমা দেন? না স্যার, তাহলে এখন কি দরখাস্ত? আমার বিশেষভাবে দেখে আমার জমিটা বেদখল করতে করার জন্য আমি সেটা ইনশাআল্লাহ দেখা হবে। আপনি নিশ্চিত থাকেন, এটা আমরা দেখব। আপনার এইটা কোনো ফোন নাম্বার দেওয়া আছে? জি স্যার। থানা আপনার সাথে যোগাযোগ? জি স্যার, জি স্যার, জি স্যার। ফ্রেশ থাকবো, আমাদের কাছে থেকে ভালো কোন থানা? এটা কর্ণফুলী থানা 15 জনের আন্ডারে। আমার জমিটা স্যার ম্যাটের অন্তর্গত স্যার, সাব স্ট্যান্ডার্ড। এটা আমরা দেখবো রেফারেন্স। জি স্যার, স্যার এসএ গ্রুপ জনাব শাহাবুদ্দিন আলম। জি স্যার, জি স্যার। ও কিন্তু করে দখল করে রেখে আমাকে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছিল, সেটা মিথ্যা প্রমাণ রেখে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই।
এরপরে স্যার আমাকে আমার নামজারি ক্যান্সেলের জন্য দরখাস্ত দিয়েছিল এসিলেন্টে, ওইটা উনি কোনো কাগজপত্র এসিলেন্ট থেকে বলছে যে এটা ওই আদালতের বিষয় নয়, আমার কাগজপত্র ঠিক আছে, ওনারা আপত্তি খারিজ করে দিয়েছেন। এরপর উনি আমার জমিটা কিনতেছেন না, আমাকে জমি দখলে ছাড়ছেন না। জমিটা রাস্তার পাশে হওয়াতে আমার নির্দিষ্ট চাপবদ্ধ আছে, আমি দলীয় অফিসার আপনার সামনে পাঠিয়েছি, আমি আমার দরখাস্ত দিয়েছি, আমি আমার জমিটা এটা আমি চাইছেন, এটা আমার মধ্যে বিল আছে স্যার, আমার আমার নিজের নামে সব কিছু আপনি ডকুমেন্ট আমি দিয়েছি স্যার, 1430 বাংলা খাতা সহ কমিটি আছে স্যার। আপনি কি এর আগে কোনো থানা মানে কোন কামারে দেখিয়েছেন? এলাকা চেয়ারম্যান কোনো মামলা টামলা করছেন? না স্যার, আমি কোনো মামলা করি না, আমি এলাকা চেয়ারম্যান কি করেন? না স্যার, আমি মনে করি আমি ওনারা যেহেতু কত সাল থেকে আপনার জমিতে যাব? 11 সাল, আমার 11 সাল আমার দখলে ছিল, 12 সাল থেকে স্যার। 12 সাল থেকে এখন পর্যন্ত চাঁদাবাজি মামলা দিয়েছে, এগুলো স্যার আমাকে অনেকগুলো মিথ্যা মামলা চলাইছে, যেগুলোকে অনেকগুলো বুক করে মুলা নিজে মামলা দিয়ে দৌড় গেছে। স্যার জমিটা স্যার যে গেট লাগা রাখছে স্যার, আমার জমিটা আমি যদি দায়িত্ব একটু বলে দেন স্যার, আমার জমিটা দখল করতে হবে স্যার। আমি অনেক কষ্ট আছে স্যার এটার জন্য স্যার, 14 বছর যাবত আমি অনেক কষ্ট বাউন্ডারি গেট লাগা রাখছে স্যার, বাউন্ডারি পিছনে আমার জায়গাটা পিছনে আরো অনেক জমি আছে, ওইখানে একটা জায়গা নিয়ে করছে, কিন্তু আমার জমিটা রাস্তার পাশে হওয়াতে উনি আমাকে স্যার অযথা হয়রানি করেছে স্যার 14 বছর। এখানে দেখ ডাক্তার আছেন? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি চকবাজার থেকে এসেছি। আমি মতিটা, আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম আব্দুল কাদের, আমি চকবাজার বৃহত্তম চকবাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং মতিরাও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আজকে আমরা দীর্ঘ 15 বছর পরে একটা ওপেন হাউস দিয়ে আপনাদের স্লোগানটা দেখে সুন্দর লাগছে, নির্বিঘ্নে নির্ভয়ে কথা বলুন। এই আজকে শুনানিতে এসে এটা গণশুনানিতে পরিণত হয়েছে, এই বিষয়টা দেখে আমারও ভালো লাগছে। আমি চকবাজারের প্রতিনিধি হিসেবে একটা আপনাদের কাছে অভিযোগ, কারণ আমরা ব্যবসায়ী, বিশেষ করে চকবাজারের মধ্যে যে ভ্যান গাড়িগুলো থাকে, এই ভ্যান গাড়িগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অবৈধ ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই কাজ কারবার চলে। সুতরাং এগুলো নিয়ে আমরা চকবাজার থানাকে অনেকবার অবহিত করেছি, এই বিষয়ে কোনো সময় সদুত্তর পাই নাই। গত 1 সপ্তাহ আগেও আমার এক ব্যবসায়ী থেকে চাঁদা দাবি করতে গিয়ে চাঁদা যখন দেয় নাই, এই বিষয়ে মারধর করাতে কিছু বকাটের ছেলেরা চকবাজার থানাকে গত 1 সপ্তাহ আগে 3টা ছেলে আমরা ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে আমরা ওদেরকে সহযোগিতা করে আটক করেছি। এই বিষয়ে একটা চকবাজার থানা মামলা হয়েছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, কারণ যে অপরাধ মুক্ত নির্বিঘ্নে সমাজ না হলে রাষ্ট্র কখনো উন্নয়ন করতে পারে না। আমরা ব্যবসায়ীরা যে রাষ্ট্রের মধ্যে একটা অবদান রাখি ভ্যাট ট্যাক্স দিয়ে, আমরা এই পাশাপাশি যে এই ব্যাংকারগুলো কোনো ধরনের যে ব্যবসা করে এগুলো কিছু চাঁদা পাই, স্থানীয় কিছু আপনার এটা হলো আপনার ওই এলাকার ব্যবসায়ী কি বলেন? আমি মতিরামার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপনি যে ভ্যান গাড়িতে মাদকের ব্যবসা, জি জি, এগুলোর জন্য একটা ব্যবস্থা থাকে। জি জি, আর এবং ভ্যান গাড়িগুলো যদি এখানে আমি চকবাজারের মধ্যে 41টি অর্ডার মধ্যে সবচেয়ে জি স্যার মার্কেটের বলতে এগুলো বিভিন্ন ধরনের নেতৃবৃন্দদের মাধ্যমে এই ব্যাংকারগুলো বসানো হয়। এখান থেকে আমরা ব্যাংকারগুলো সরাই দিলে তো শেষ। এই ব্যাংকারগুলো সরাই দিলে শেষ, পাশাপাশি আমরা এই যে স্যার বলবে ব্যাংকারি উঠাই দেওয়া হবে, আপনাদের প্রশাসনের লোকজন, মার্কেটের লোকজনকে উপস্থিত থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা থাকবো। বিশেষ করে আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি, চকবাজার 16 নম্বর ওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, বিশেষ করে মেডিকেল, এই জায়গাটা আমরা একটু চাই একটা শিক্ষা জোন হিসেবে পরিচিত এই এলাকাটা। সুতরাং আমরা চাচ্ছি, ব্যবসায়ীরা চাচ্ছি এই জিনিসটা সবসময় যেন ব্যবসায়ীরা নিরাপদ থাকে, স্টুডেন্ট এসে সুন্দর করে পড়ালেখা করে নিরাপদে বাসা যেতে পারে। এই বিষয়টা এখানে কিছু বকাটে ছেলেদের আড্ডা বেড়ে গেছে এবং এগুলো বিগত সময় ছিল, এখনো যায়নি। এই বিষয়টাকে আমি মাননীয় মহোদয় স্যারের কাছে আবেদন, এটা আপনারা একটু সহযোগিতা করেন। এই বিষয়ে আমি মাননীয় কমিশনার মহোদয়ের কাছে বিশেষ করে আবেদন রাখবো, ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আপনারা একটু সুদৃষ্টি দিলে আমরা ব্যবসায়ী সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম।
আমাদের এখানে একজন ভদ্র মহিলা আছে, ওনার নাতি স্কুল থেকে আসছে, ওনাকে একটু আগে সবাই সুযোগ দিয়ে যাবে, সবাই চেয়ারটা বলো। আসসালামু আলাইকুম, আমি আমার বাবার সম্পত্তি ব্যাপারে বলতে যাচ্ছি। সদরঘাট আমরা 5 ভাই বোন। আমার বাবা 2020 সালে মারা গেছে। উনি মারা যাওয়ার পর থেকে আমরা সম্পত্তি কোনো কিছুই পাইনি। 4 বছর 4.5 বছর হয়ে গেছে। এখন এটা একটা সমাধান আছে, আমরা ইসলামী শরীয়ত মতো আমরা যতটুকু পাই এই ব্যাপারে একটা সমাধান আছে, যেন আমরা ওভাবে পাই। শরীয়ত মতো লাগে আমরা যতটুকু পাই ততটুকু আমরা নিতে পারি। বাবা তাকে কিছু বলছিল দিছি না, আমি মারা যাওয়ার পর বাবা বর্তমানে মানুষ শুধু এইটুকু বলছে, কি দিছে ওটা বুঝি নাই, জানে নাই। আর উনি মারা যাওয়ার পর তো কিছুই পাবো না, কিছুই পাবি না। এখানে একটু আপনি একটু অনুমতি দিলাম একটু আমরা কিছুই পাবো না। আমরা যদি পাই পানি টানি পাবো না, এই ধরনের একটা হুমকি দিচ্ছে। আমরা একটু ভয় দেখাচ্ছে যে ভাড়া ঢের কন্ট্রোল করে তোরা কিছুই পাবি না, আমাদের কাছে আসবি। বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে, এটাকে মানসিক ভাবে ওনারা সহজ সরল হিসেবে মানে কোনো মামলা ওনারা কোনো মামলা মোকদ্দমা দিতে যাচ্ছে না। বড় ভাই হিসেবে আছে উনি, ওনার কাছে যাওয়ার পরে উনি বলে যে তোরা কিছুই পাবি না, সব আমার। বড় ভাইকেই মানে একটু স্যার অন্য মানসিকতা। ইভেন বাবা মারা যাওয়ার পর থেকে, বাবা মারা যাওয়ার সাথে সাথে ওনারা যে বাড়ি থেকে বেরিয়েছে এ পর্যন্ত কোনোদিন ওদেরকে ডেকেও নেয় না যে তোরা আয়, বাপ নাই, আমি বড় ভাই আছি। ফুল সম্পত্তি ওনাদের এখানে প্রায় আমার দাদার সূত্রে 34 সম্পত্তি ছিল এখানে পুরো মাজা পড়েছে, দারঘাট সদরঘাট থানার অধীনে। এগুলো ওনারা ভাইরা ভাইরা ভাগ করে পাইছে, কিন্তু বোনদেরকে দারঘাট ইসলামী কলেজের পাশে। জি স্যার, আপনি যদি একটু মানে মামলা মোকদ্দমা ওনারা যাচ্ছে না বা ওনারা ওই রকম ওনাদের ইয়েও নাই করে, আমরা ভাইয়ের কাছ থেকে যতটুকু একদম পুরোটা না থেকে আমাদেরকে অন্তত মানে ন্যূনতম একটা অংশ হইলো বাপের বাড়িতে যতটুকু পাওয়া যায় দেখ ওরা। এখন আপনি যদি স্যার দয়া করে কোনো একটা অন্তত সামান্য অধিকারও যদি যাদের বক্তব্য মানে নাই তারা কিন্তু ইচ্ছা করলে চলে যেতে পারে, আমরা আপনাদেরকে এভাবে আটকে রাখবো না, সবারই কাজ আছে। এরপরে যার বক্তব্য আছে বলেন। প্রথমে আপনাদেরকে সমস্যা আছে এটি করার জন্য ধন্যবাদ। আমি আজকে নিজের তরফ থেকে আমার নামটা একটু বলেন। আবার নেক্সট সপ্তাহে আবার আইবেন। আপনাকে ধন্যবাদ। স্পেসিফিক কেন অভিযোগ আমার নাম মোহাম্মদ ইব্রাহিম বাচ্চু, আমি বাকুলিয়া থানা থেকে এসেছি। আমার পরিচয় হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে যে নির্বিঘ্নে
নির্ভয়ে যে আপনারা তৃণমূল পর্যায়ে সমস্যার কথা আলাপ আলোচনা সুযোগ দিয়েছেন, তার জন্য আমরা বাবুবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে প্রথমত আমি বলতে চাই, আমার এলাকা রাহতাতুল পশ্চিম বাঁকুড়া 17 নম্বর ওয়ার্ড, ওই এলাকায় একটা মাদকের আজ থেকে প্রায় 10-12 বছর আগে থেকে, বিশেষ করে আওয়ামী লীগের পিরিয়ডে একটা ওই কুত্তা বাগান বলে চান্দাপুকুরের কুত্তা বাগান, ওই জায়গাটা কুত্তা বাগান হিসেবে পরিচিত। ওই জায়গায় যে মাদকের যে আঁকা ধোঁয়া, মাদক এবং অনৈতিক কার্যক্রমে, সেটা এখনো পর্যন্ত উচ্ছেদ হয় নাই। হয়তো ওই আমরা বলি না যে ফুল পাতানোর মতো, ওই সময় যারা ছিল এখনো ওরা আছে, হয়তো নেতৃত্বের মধ্যে একটু পরিবর্তন হয়েছে আর কি। তো আমি আপনাদের সহযোগিতা চাই। স্থানটা হচ্ছে কেগা মানালি রোড, চান্দাপুকুর, বড় কবরস্থান, কুত্তা বাগান। এই ঘটনা আমি এটা অনেক পুরাতন বিষয়। আপনাদের মূল সমস্যাটা হচ্ছে, আগে আপনাদের ধন্যবাদ দিয়ে দেব, আপনাদের কারণে বাকুলিয়া থানা পড়ে নেই, এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই মিলে কাজ করেছেন। আর আপনাদের সমস্যা হচ্ছে কি, এই জায়গায় আমরা একাধিকবার পুলিশ অভিযান করছি। যখন পুলিশ থানা থেকে ধরা যায়, আপনাদের থানাটা তো আবাসিক এলাকার মধ্যে, তখন ওইখানে ফোন চলে যায় পুলিশ ওইখানে যাচ্ছে। এই জায়গাটা কি আপনি একটু বন্ধ করতে পারেন কিনা? তা না হলে যদি ওই পুলিশের মুভমেন্টটা ওরা জেলে ফেলে, পুলিশ ওইখানে গিয়া পুরা তাকে সব ধবধবে সাদা, মনে হয় যে নামাজ পড়ার জন্য প্রস্তুত। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটু পুলিশের সাথে আপনারা যারা আছেন এখানকার স্থানীয়, আপনারা কি কোঅর্ডিনেশন করে পুলিশ কাজ করতে রাজি? এখন তো ওসি গেছে, অত্যন্ত দক্ষ কমিশনার স্যার দিছে। আমি এই জন্য স্যারের পক্ষ থেকে একটু বলতেছি, আপনারা ওই যে থানার সাথে যোগাযোগ করে একটা দরকার হলে যৌথ অভিযান করেন, কেন হলে এটা থামবে না। তাছাড়া বাকুড়িয়ার অন্যান্য জায়গায়, বিশেষ করে সেটা সবার জানার কথা, বউবাজার, গিন্দি এরিয়া, ওই জায়গায়ও এরকম বখাটের আছে। এটা আপনাদের সহযোগিতা গুলো আশা করি ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমার কয়েকটা অভিযোগ আছে। আমি অনেক আগে আসছি তো, একটু আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তৃণমূল পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য। আমি হাজী মোহাম্মদ ইউনুস, 19 নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাতীয় দলের। আমি বউবাজার থেকে আপনার মাস্টারপুর বাকুলিয়া থানার মাস্টারপুর বউবাজার আমার বাসা। আমরা অনেকদিন যাবত এখানে বসবাস করতেছি। আসলে ইতিহাস স্যার যিনি কথা বলছেন, ওনার সাথে দেখা করতে আমরা খুব ভালো মানুষ, কথাবার্তা বলছি। এখন আমার অভিজ্ঞতা হলো আমাদের বউবাজার পুলিশ এবং বউবাজার পুলিশের পাশে ইয়াবা ব্যবসায়িক অনেক বেড়ে গেছে, যারা যেগুলো বিগত সরকারের ছত্র ছড়ায় ব্যবসা করতো, তারা এখনো পর্যন্ত কোনো তৃণমূল পর্যায়ে কোনো ধরার কথা না হওয়াতে এরা মনে এখনো ফ্রিলি মুভমেন্ট করতেছে এবং আপনার আইপিএল এর ব্যবসা করতেছে, ইয়াবা বিক্রি করতেছে। এখন আমরা এখন কিছু করতে পারছি না, কারণ আমাদের সরকার এখন ক্ষমতা আসেনি, ইলেকশন হয়নি, আমরা কিছুই করতে পারবো। তবুও আমাদেরকে যেভাবে আপনারা আজকে আমাদেরকে এখানে আসতে কথা বলতে পারছি, সেই জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বউবাজার এলাকাটা এবং পুলিশ মিডিয়ার পাশে এলাকাটা যদি একটু তত্ত্বাবধানে নেন, ইয়াবা ব্যবসায়ী এবং আইপিএল যারা খেলে এরা, এদেরকে যদি নির্ণয় করতে পারে, সেই জন্য আমাদের প্রতি অনুরোধ জানাতে সই করছে। ধন্যবাদ। আমার যে একটা সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমি তানজিমা ফাউন্ডেশন চট্টগ্রামের জোনাল ইনচার্জ হিসেবে কাজ করি। আমার প্রতিষ্ঠানগুলো সবসময় ধর্মীয় প্রতিষ্ঠান, সেই হিসেবে প্রতিষ্ঠানের স্বার্থে বেশ কিছু অভিযোগ আছে। এলাকা থেকে একজন সচেতন নাগরিক হিসেবে আমার বলা নৈতিক দায়িত্ব হিসেবে আমি বলছি। আমার একটা প্রতিষ্ঠান আছে পাহাড়তলি সিবিএ পাশে একটা প্রতিষ্ঠান আছে, দীর্ঘদিন ধরে
বেশ কিছু ইয়ালো ব্যবসায়ী তারা সেখানে মাদকের ব্যবসা করতো। আর প্রতিষ্ঠানের সামনে তারা ব্যাংকারদের বিভিন্ন চায়ের দোকানের মতো করে সেখানে রাত্রে তারা ইয়াবার তারা এমন আছে বিভিন্ন যে নিম্ন শ্রেণীর মানুষ নিয়ে তারা বিভিন্নভাবে তারা পরিচিত এবং এটার মাধ্যমে এই মাদকের ব্যবসা তারা চালু আছে, এখনো চালু আছে। এবং এটার কারণে যে আমাদের প্রতিষ্ঠানের সামনে যাতায়াত এখানে স্টুডেন্ট পড়ায় আমাদের প্রশাসনের অনেক ভাইয়েরাও আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট বাচ্চাদের পড়ায়, কিন্তু প্রতিষ্ঠানের সাথে এদের যে প্রাথমিক টিবিআই সামনে টিবিআই পাহাড়তলি টিবিআই অফিসের সামনে যে বেশ কিছু আশেপাশে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আমার ট্রাফিক বিষয় নিয়ে যে সাম্প্রতিক যে বাংলাদেশে একটা চেঞ্জ হচ্ছে এটার কারণে প্রশাসনের মধ্যে স্বাভাবিকভাবে কাজের যেটা স্বাভাবিক গতি ছিল প্রতিবদ্ধ দুর্বলতা আসছে, আমরা জানি সবাই সচেতন হিসেবে। এখন যে ট্রাফিকের বিশেষ করে কালীশহর থেকে বন্দর লিঙ্ক যে রোড বিশ্ব রোড, এই বিশ্ব রোডের মধ্যে বন্দরের গাড়ি আসা যাওয়া বিশেষ করে বড়পুর থেকে পশ্চিম পাশে যেটা এই যে রেল ক্রসিং লাইন পর্যন্ত এটাতে বন্দর বেশি গাড়ি আসে, যার কারণে এটা একটা মোহনা লিঙ্ক রোড হওয়ার কারণে বন্দর কালীশহর রাউন্ডমুড়ি মোহনা একটা মোড় হওয়ার কারণে এই জায়গায় এমন পরিমাণ ট্রাফিকের জ্যাম লেগে থাকে যে ঘন্টার পর ঘন্টা আমার যেহেতু স্বাভাবিক চলাফেরা রেগুলার এখানে ট্রাফিক ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে ওখানে সার্বক্ষণিক সমস্যার সৃষ্টি হচ্ছে, আমাদের চলাফেরা বিঘ্নিত হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে বাইক চালাতে কিন্তু না বড়পুর মোড় বড়পুর থেকে পশ্চিমে এবং বন্দর পর্যন্ত এই লিঙ্ক রোড ট্রাফিক ব্যবস্থা খুবই উন্নত করা দরকার। এটার কারণে স্বাভাবিক প্রতিষ্ঠানের যাতায়াত, এর ফলে যারা ব্যবসায়ী তাদের যাতায়াত খুবই অসুবিধা হয়েছে। আমার আরেকটা কথা আছে সেটা হচ্ছে আমার একজন পরিচিত উনি তার কাছে সাম্প্রতিক যে চাঁদা চাওয়া হয়েছে আপনার 10 লাখ টাকা ভিন্ন একটা, আমি কিন্তু বলবেন অনেকে রাগ করবেন যেহেতু অনেক রাজনৈতিক দল কিন্তু আছে, সরাসরি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে 10 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। আমাকে বলার পর আমি বলছি যে ওনাকে সরাসরি বলবেন আপনার কাছে এসে চাঁদাটা চাইতে বলবেন, এরপর ওনার যৌক্তিকতা তুলে ধরতে বলবেন। যদি এভাবে এসে চাঁদা চাই তখন ওনার বিষয়টা বলবেন। এখানে অনেকে রাগ করতে পারে এই জন্য আমি রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছি না। বর্তমানে তারা প্রভাব কাটিয়ে চাঁদার জন্য বিভিন্ন জায়গায় তারা মানে দৌড়াদৌড়ি করতেছে, যেটা আগে সুযোগ ছিল না রাজনৈতিক বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হওয়ার কারণে। আগে আওয়ামী লীগ করেছে, এখন সেখানে এসে রেল কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আজকে যেহেতু রেল আমি আপনাকে প্রসিডিউরটা বলেছি, এটা এলাকাবাসীর তরফ থেকে আপনারা রেল কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগ করেন যে আমাদের এই যে আপনাদের রেল কর্তৃপক্ষের জায়গা অবৈধ দখল নিয়ে করতেছে, এটার ব্যাপারে আইনগত ব্যবস্থা রেল কর্তৃপক্ষ আমাদেরকে বলবে এই দখল উচ্ছেদ করে দেওয়া হবে, আমরা দখল উচ্ছেদ করি। যতক্ষণ না পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিটা রেল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ পাচ্ছি ততক্ষণ কোনো আইনগত ব্যবস্থা তৈরি করা হবে, ঠিক আছে? আর ওই যে ওখানে আছে ওইটা রেল কর্তৃপক্ষের জায়গা, আমি তো জানি কথা বুঝতে পারছেন? রেল কর্তৃপক্ষের কাছে আপনারা এই জিনিসটা পয়েন্ট আউট করেন, পয়েন্ট আউট করে তারা আমাদেরকে বলবে যে এটা আমাদের জমি এই পার্টি দখল করে রাখছে, দখল করে রাখলে এই অবৈধ দখল আমরা উচ্ছেদ করার জন্য যা করা অথবা জেলা প্রশাসনের মাধ্যমে আসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আরেকটা হলো ওই যে ট্রাফিকের বিষয়টা তুমি বলো। ট্রাফিকে আমরা ওই যে আমরা নোট নিলাম, এটা এখন থেকে যাতে ভালো হয় আমরা সেই ব্যবস্থা একটা যোগ করতেছি ট্রাফিকের সাথে একটু কাইন্ডলি আপনার একাই যদি সব পয়েন্ট থেকে আরো লোক আসতে প্লিজ